and pulse, blood pressure, jugular venous pressure, temperature, respiratory rate, any abnormality. কয়টা হলো তাহলে পয়েন্ট? মোটামুটি অনেকগুলো পয়েন্ট, তাই না? Yes ma'am, 24. 24 হয়েছে, তাই না? Yes ma'am. সবার 24 হয়েছে? Yes, ma'am. Yes, ma'am. আচ্ছা, এই পয়েন্টগুলো সবাইকে জানতে হবে, পারতে হবে, ঠিক আছে? প্রত্যেকটা পয়েন্টই পরীক্ষার জন্য লাগে। আমি আরেকবার একটু বলি, তারপরে আমরা আজকে কিছু কিছু পড়া শুরু করব, ঠিক আছে? জেনারেল এক্সামিনেশনের মূল আইডিয়াটা হচ্ছে যে পেশেন্ট সম্পর্কে একটা ওভারঅল আইডিয়া নেয়া, ঠিক আছে? আমরা যখন জেনারেল এক্সামিনেশন শুরু করব, প্রথমে দূর থেকে আগে পেশেন্টের দিকে তাকিয়ে দেখবো। জেনারেল এক্সামিনেশন স্টার্ট করার আগে কয়েক সেকেন্ড পেশেন্টের দিকে তাকিয়ে দেখবো যে আমার কাছে কি মনে হচ্ছে, ওভারঅল তার অ্যাপিয়ারেন্সটা কিরকম। অ্যাপিয়ারেন্সের সাথে আমরা এ বি সি ডি একসাথে কয়েকটা জিনিস দেখে ফেলি। অ্যাপিয়ারেন্স, তারপর বডি বিল্ড, তারপর কোঅপারেশন, ডিকিউবিটাস। এখন বডি বিল্ডের সাথে আরো একটা জিনিস আমরা একসাথে দেখে ফেলি, বডি বিল্ড এন্ড নিউট্রিশন, ঠিক আছে? আমরা মনে রাখার জন্য বলি এ বি সি মনে রাখো। অ্যাপিয়ারেন্স, তারপর বডি বিল্ড এন্ড নিউট্রিশন, সি ফর কোঅপারেশন, ডি ফর ডিকিউবিটাস। আচ্ছা, ডিকিউবিটাস জিনিসটা বুঝি সবাই? Yes ma'am. Position. ডিকিউবিটাস মানে পজিশন, যে পজিশনে পেশেন্ট কমফোর্টেবলি থাকে, ঠিক আছে? কোন কোন পেশেন্টের দেখা যায় সব রকম পজিশনে থাকতে পারে না, সে দেখা যায় যে কোনো একটা পজিশন প্রেফার করে ওইভাবেই থাকে, তখন আমরা সেই স্পেসিফিক পজিশনটাকে বলি যে এটা তার ডিকিউবিটাস, ঠিক আছে? আর যে সব রকম পজিশনেই থাকতে পারেন, শুয়ে থাকতে পারছেন, উঠে বসতে পারছেন, কাত হতে পারছেন, তাকে আমরা ডিকিউবিটাস কি বলবো? ডিকিউবিটাস অন চয়েস, ঠিক আছে? জিনিসটা এরকম। তাহলে প্রথমে আমরা এ বি সি ডি বললাম, অ্যাপিয়ারেন্স, বডি বিল্ড আর নিউট্রিশন, কোঅপারেশন, তারপরে ডিকিউবিটাস। তারপরে কি দেখি আমরা? কয়েকটা কালার চেঞ্জ দেখি, হ্যাঁ? অ্যানিমিয়া, সায়ানোসিস, জন্ডিস। অ্যানিমিয়া, সায়ানোসিস, জন্ডিস। তারপরে হাতে তিনটা জিনিস আমরা দেখি, একটা হচ্ছে কলোনাইকিয়া, লিউকোনাইকিয়া, ক্লাবিং, ঠিক আছে? তারপরে ফ্লুইড স্ট্যাটাস, বডিতে ফ্লুইড স্ট্যাটাসের সাথে রিলেটেড দুইটা জিনিস, একটা হচ্ছে ইডেমা আর একটা ডিহাইড্রেশন। ইডেমা কি? যে নরমালি আমাদের মাঝের ভাই একটু দেখেন দেখুন, কথাগুলো সব ইকো হচ্ছে, কথাগুলো সব ইকো হচ্ছে, এরকম হচ্ছে কেন? মাইকে কোনো সমস্যা? প্রত্যেকটা কথা ইকো হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ইডেমা, ডিহাইড্রেশন। তারপরে আমরা কি দেখতে বলি যে আমাদের ভাইটাল সাইন্স আছে কয়েকটা, একটা হচ্ছে পালস, ব্লাড প্রেশার, টেম্পারেচার আর রেসপিরেটরি রেট। এগুলো ভাইটাল সায়েন্সের মধ্যে, পালস, ব্লাড প্রেশার, টেম্পারেচার, রেসপিরেটরি রেট। তারপর আমরা গলায় কয়েকটা জিনিস দেখি, ঠিক আছে? তিনটা জিনিস দেখি, একটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড, তারপরে দেখি জেভিপি, তারপরে দেখি লিম্ফ নোডস। লিম্ফ নোডস শুধু আমরা নেকে দেখি না, নেকে দেখি, এক্সিলেতে দেখি, গ্রয়েনে দেখি, কিন্তু আমরা মনে রাখার জন্য এভাবে বলি, ঠিক আছে? থাইরয়েড গ্ল্যান্ড, জেভিপি আর লিম্ফ নোডস। এরপরে কি দেখি? বোনি টেন্ডারনেস দেখি। তারপরে দেখি ওভারঅল স্কিন কন্ডিশন, তারপর হেয়ার ডিস্ট্রিবিউশন, তারপর স্পাইন, ঠিক আছে? তাহলে আর একবার বলি সবগুলো পয়েন্ট। 1 নম্বর আমরা এখন করছি জেনারেল এক্সামিনেশন, ফিজিক্যাল এক্সামিনেশনের মধ্যে জেনারেল এক্সামিনেশন পার্টটা বলছি। জেনারেল এক্সামিনেশনের মধ্যে আমরা প্রথম থেকে শুরু করব কিভাবে? এবিসিডি দিয়ে শুরু করব, ঠিক আছে? অ্যাপিয়ারেন্স, বডি বিল্ড এন্ড নিউট্রিশন, তারপর কোঅপারেশন, তারপর ডিকিউবিটাস, তারপর অ্যানিমিয়া, সায়ানোসিস, জন্ডিস, কলোনাইকিয়া, লিউকোনাইকিয়া, ক্লাবিং, তারপরে ইডেমা, ডিহাইড্রেশন, তারপরে কয়েকটা ভাইটাল সাইন্স, পালস, ব্লাড প্রেশার, টেম্পারেচার, রেসপিরেটরি রেট। পালস, ব্লাড প্রেশার, টেম্পারেচার, রেসপিরেটরি রেট। তারপরে নেকে কয়েকটা জিনিস দেখি, থাইরয়েড গ্ল্যান্ড, জেভিপি আর লিম্ফ নোডস। লিম্ফ নোডস ইন নেক, এক্সিলা এন্ড গ্রয়েন।
তারপরে কি দেখি আমরা বনি টেন্ডারনেস দেখি, বনি টেন্ডারনেস। তারপরে ওভারঅল স্কিন কন্ডিশন, হেয়ার ডিস্ট্রিবিউশন এন্ড স্পাইন। সবার কাছে সবগুলো পয়েন্ট লেখা আছে? Yes, ma'am. Yes, ma'am. সবার কাছে সবগুলো পয়েন্ট লেখা হয়েছে, তাই না? Yes, ma'am. আচ্ছা Yes, ma'am. আচ্ছা, তাহলে এখন আমরা আসি একটা একটা করে জিনিসে। অ্যাপিয়ারেন্স এর ইম্পর্টেন্স জানো সবাই? অ্যাপিয়ারেন্স Yes, madam. থেকে কিছু অসুখ বোঝা যায়? খাদেম না, দাঁড়াও আমি জিজ্ঞেস করি একজনকে। সেলিনা, রোল নাম্বার 93, সালিনা, পুরো নাম কি ও? কার্মা। রোল নাম্বার 93 কে বলছি। Ma'am, Assalamu alaikum, ma'am. ওয়ালাইকুম আসসালাম। তোমার সালিনা কার্মাচারিয়া, রাইট? Ji, ma'am. Ji, ma'am. তুমি কি আমাকে বলতে পারবে অ্যাপিয়ারেন্স এর ইম্পর্টেন্স কি জেনারেল এক্সামিনেশনে? Ma'am, to find disease like jaundice, pale conditions, anemia, ওকে, দেন ma'am, Parkinson disease, Mark's tree. আচ্ছা, আমরা তো অ্যানিমিয়া, জন্ডিস, সাইনোসিস আলাদা আলাদা করে দেখবো, ঠিক আছে? সবসময় আলাদা করে দেখতে হবে, কিন্তু ওভারঅল অ্যাপিয়ারেন্স মানে তুমি যখন পেশেন্টের দিকে তাকাবে তোমার কাছে অ্যাট এ গ্ল্যান্স কোনো ডিজিজ তোমার মাথায় আসে কিনা। আমাদের যারা ফরেনার স্টুডেন্ট আছো, কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে আমাকে জানাবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? অ্যাপিয়ারেন্স এর ইম্পর্টেন্সটা কি? ওভারঅল পেশেন্টের দিকে তাকিয়ে তোমার কাছে কোনো অসুখের কথা মনে হয় কিনা। তোমাদের জন্য এখন বোঝাটা একটু কঠিন, কিন্তু কিছু অসুখের কথা আমরা বলি যে ওভারঅল দূর থেকে দেখে বোঝা যায়। যেমন অ্যাপিয়ারেন্স এর মধ্যে কিছু এন্ডোক্রাইন ডিজিজ আমাদের জন্য জানা ইম্পর্টেন্ট। যেমন কিছু অসুখ আছে সেখানে মুখটা কিরকম হয়ে যায়, গোল হয়ে যায়, পাফি হয়ে যায়, পাফি ফেস। কেউ পাফি ফেসের কারণ জানো? মুখটা অনেক সময় আমরা যখন ওভারঅল Kidney disease. Kidney disease. Ma'am, ভেরি eczema. গুড, ভেরি গুড। কিডনি ডিজিজ একটা বলেছো। কিডনি ডিজিজে পাফি ফেস হয়, তবে সেখানে পাফিনেসটা কিরকম হয়? ইউজুয়ালি পেরি অরবিটাল, চোখের পাশে পেরি অরবিটাল পাফিনেসটা বেশি হয়, ঠিক আছে? তাহলে পেরি অরবিটাল পাফিনেসের একটা কারণ হচ্ছে গিয়ে কি? কিডনি ডিজিজ বা ক্রনিক কিডনি ডিজিজে পেরি অরবিটাল পাফিনেস হয়। আর কিসে হয়? কিডনি ডিজিজের অনেকগুলোতেই হাইপোথাইরয়েডিজমে হয় না? ভেরি গুড, হাইপোথাইরয়েডিজম, এটা শুনতে চাচ্ছিলাম। আর কি? নেফ্রোটিক সিনড্রোম, সেদিন আমরা পড়েছিলাম, তাই না? পেরি অরবিটাল পাফিনেসও হয়, আবার পুরো ফেসটাও পাফি হয়ে যায়, পাফি ফেস হয়ে যায় নেফ্রোটিক সিনড্রোমে, ঠিক আছে? তাহলে এগুলো সবগুলোই কি কিডনিরই অসুখ। তারপরে এজিএন বলেছিলাম সেদিন তোমাদেরকে, অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস। Yes, ma'am. নেফ্রোটিক সিনড্রোম আর এজিএন এর কথা নিয়ে একটু কথা বলেছিলাম না? Yes, ma'am. আচ্ছা, দুইটাতেই পেরি অরবিটাল পাফিনেস হতে পারে। বেশি মুখ ফুলে যাবে কোনটাতে? Nephrotic নেফ্রোটিক syndrome. সিনড্রোমে। নেফ্রোটিক সিনড্রোমে ওভারঅল মুখটা ফুলে যাবে, পাফি ফেস হয়ে যাবে। আর শুধু পেরি অরবিটাল পাফিনেস নিয়ে আসে সাধারণত এজিএন, অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস। তাহলে আমরা ওভারঅল পাফি ফেস যদি দেখি, কারো মুখটা অস্বাভাবিকভাবে ফুলে গেছে, তখন কি কি কারণ চিন্তা করতে পারি? একটা হতে পারে নেফ্রোটিক সিনড্রোম, একটা হতে পারে অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস, তারপরে হতে পারে হাইপোথাইরয়েডিজম। তোমাদের জন্য এই কয়েকটা কারণ মনে রাখলেই হবে। হাইপোথাইরয়েডিজম বা মিক্সিডিমা সেম জিনিস, ঠিক আছে? হাইপোথাইরয়েডিজম বা মিক্সিডিমাতেও মুখটা কিরকম হয়ে যায়? পাফি হয়ে যায়, পেল পাফি হয়ে যায়, ঠিক আছে? তাহলে অ্যাপিয়ারেন্স এর মধ্যে একটা হতে পারে যে মুখটা অনেক পাফি, ফুলে ফোলা ফোলা মনে হচ্ছে তোমার কাছে, সেটা একটা হতে পারে। তাহলে এটা আমাদের অ্যাপিয়ারেন্স থেকে এটা ইম্পর্টেন্ট। তারপরে কি? হাইপোথাইরয়েডিজমে মুখটা ফুলে যাচ্ছে, চোখ মুখ ফুলে যাচ্ছে। আর হাইপারথাইরয়েডিজমের কিছু ফেশিয়াল ফিচার আছে, মুখ দেখে বোঝা যায় হাইপারথাইরয়েডিজমে, জানো কিছু?
আচ্ছা, তোমাদেরকে কি এগুলো পড়ানো হয়েছে? Exophthalmos. আচ্ছা, ভেরি গুড। হাইপারথাইরয়েডিজমে এক্সোপথ্যালমাস, চোখগুলো দেখে মনে হবে যে বের হয়ে আসছে। আউটওয়ার্ড বালজিং অফ আইবলস বা ফরওয়ার্ড প্রোট্রুশন অফ আইবলস। পেশেন্ট অনেক anxious থাকবে। হ্যাঁ, পেশেন্ট অ্যাংশাস থাকবে, ইরিটেবল থাকবে, রেস্টলেস থাকবে, স্থির হয়ে বসতে পারবে না, ছটফট করবে, অনেক ঘামতে থাকবে, সোয়েটিং। সোয়েটিং থাকতে পারে। সোয়েটিং অ্যাকচুয়ালি অ্যাপিয়ারেন্স দেখে খুব ভালো বোঝা যায় না। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে পেশেন্টের ওয়েট লস হয়। হাইপারথাইরয়েডিজম পেশেন্টদের অনেক ওয়েট লস থাকে, তো পেশেন্ট ক্যাকিকটিক হতে পারে। আর তার চোখগুলো, চোখের আই চেঞ্জটা ইম্পর্টেন্ট। আমরা এটাকে কি বলি? এটাকে বলি এক্সোপথ্যালমাস। এক্সোপথ্যালমাস, চোখগুলো দেখে মনে হচ্ছে যে বাইরের দিকে বের হয়ে আসে, চোখগুলো অনেক বড় মনে হয়। আর কি হয়? লিড, লিড, আইলিডটা কিরকম হবে? লিড রিট্রাক্টেড মনে হয়। আমাদের নর্মাল আপার আইলিডটা আমাদের আইবলের আপার 1/3 কে কভার করে থাকে। নর্মালি আমাদের আইবলের আপার 1/3 ইজ কভার্ড বাই আওয়ার আইলিড, ঠিক আছে? কিন্তু যাদের হাইপারথাইরয়েডিজম থাকবে বা থাইরোটক্সিকোসিস থাকবে, তাদের আইলিডটা, চোখের উপরের পাতাটা একটু পিছনের দিকে সরে যায়। কেন? কারণ চোখগুলো সামনের দিকে বের হয়ে আসে, এই জন্য। এরকম ছবি দেওয়া আছে তোমাদের বইয়ের ছবিগুলো দেখা সেই জন্য ইম্পর্টেন্ট। আমি দেখাই তোমাদেরকে ছবিগুলো, বই থেকে বের করে দেখো, তাহলে বুঝতে পারবে। দাঁড়াও, পেজ নাম্বার বলি। হাইপারথাইরয়েডিজমে আর কি হবে? গলার মধ্যে থাইরয়েড গ্ল্যান্ডের যে জায়গাটা, সেখানে কোনো সোয়েলিং আছে কিনা খেয়াল করতে হবে। সোয়েলিং থাকতে পারে। কেন? থাইরয়েড গ্ল্যান্ডের যে সোয়েলিং, সেটাকে আমরা কি বলি? আমরা এটাকে বলি গয়টার। গয়টার। গয়টার, ঠিক আছে? থাইরয়েড গ্ল্যান্ডটা সোলেন হতে পারে। দেখো, তোমাদের কাছে ম্যাকলিওডের 14th এডিশন, তাই না? 14th এডিশনের 195 পেজ বের করো। 195 পেজ বের করেছো সবাই? 195 পেজে দেখো, একটা ছবি আছে এরকম, দেখতে পাচ্ছ ছবিটা সবাই? Yes, ma'am. চোখগুলো নর্মাল না চোখগুলো মনে হচ্ছে বেশ বড়, সামনের দিকে বড় লাগছে। বের হয়ে আছে? সবাই বইয়ের ছবি থেকে দেখো, এটাকে বলে লিড রিট্রাকশন। লিড, দেখো ওনার আইবলের উপরে আপার স্ক্লেরা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে? Yes, ma'am. আমাদের দেখা যায়? Ma'am, আমাদেরটা কভার থাকে 1/3। আমাদের দেখা যায় না, আমাদেরটা কাভার থাকে, কিন্তু তার দেখো আইবলের উপরে একটা স্ক্লেরা আমরা দেখতে পাচ্ছি। এই জিনিসটাকে বলে লিড রিট্রাকশন। আইলিডটা পিছনের দিকে সরে গিয়েছে, এটাকে লিড রিট্রাকশন বলে। তাহলে হাইপারথাইরয়েডিজমে পেশেন্টের এরকম ফেশিয়াল ফিচার থাকে। এক্সোপথ্যালমাস থাকে, পেশেন্ট রেস্টলেস থাকে, ইরিটেবল থাকতে পারে, আর তার থাইরয়েড গ্ল্যান্ডের জায়গাতে একটা ভিজিবল সোয়েলিং থাকতে পারে, ডিফিউজ গয়টার থাকতে পারে, ঠিক আছে? ডিফিউজ গয়টার থাকতে পারে। এই পরের পাতায় দেখো একটা ছবি আছে 196 পেজে। দেখো, এই যে থাইরয়েড গ্ল্যান্ড সোয়েলিং এর ছবি আছে, দেখতে পাচ্ছো? 196 পেজে। Yes, তাহলে ma'am. থাইরয়েড, হাইপারথাইরয়েডিজমের পেশেন্টের এরকম থাইরয়েড গ্ল্যান্ড এনলার্জ থাকতে পারে। হাইপোথাইরয়েডিজমের পেশেন্টের ছবি দেখি একটা। হাইপোথাইরয়েডিজমের পেশেন্টেরও থাইরয়েড গ্ল্যান্ড এনলার্জ হতে পারে। দেখো এর পরে পেজে 197 পেজে একটা ছবি আছে, এটা হচ্ছে হাইপোথাইরয়েডিজমের চেহারা। হাইপোথাইরয়েডিজমে ফেশিয়াল পাফিনেস হয়, মুখ ফুলে যায়। আর কি হয়? আইলিডের ল্যাটারাল 1/3 লস্ট হতে পারে। আর কি হতে পারে? আইলিডের ল্যাটারাল 1/3 লস্ট হতে পারে, আর তার
ফেসিয়াল প্লেথোরা থাকতে পারে, গালগুলো লাল লাল থাকতে পারে, ঠিক আছে, হাইপোথাইরয়েডিজমে। যাই হোক, বইয়ে একটু দেখো তাহলে বুঝতে পারবে। তাহলে অ্যাপিয়ারেন্স থেকে আমরা অনেকগুলো এন্ডোক্রাইন ডিজিজ সম্পর্কে আইডিয়া পেতে পারি। একটা শিখলাম হাইপোথাইরয়েডিজম, একটা শিখলাম হাইপারথাইরয়েডিজম। আরো কিছু অসুখ আমরা এন্ডোক্রাইন সিস্টেমের মধ্যে পড়ি, যেমন কুশিং সিনড্রোম। নাম শুনেছো সবাই? জি ম্যাম। কুশিং সিনড্রোমে কিরকম ফেশিয়াল ফিচার হয়? ওখানেও মুখটা গোল হয়ে যায়, এটাকে আমরা বলি মুন ফেস, ঠিক আছে, মুন ফেস। সাথে কি হয়, ঘাড়ের পিছনে এখানে চর্বি জমে, যেটাকে কি বলে বাফালো হাম্প, মুন ফেস উইথ বাফালো হাম্প। তার সাথে মুন ফেসের সাথে মুখে আর কোনো ফেশিয়াল ফিচার থাকে? হেয়ার লস হয়। কুশিং সিনড্রোমে হেয়ার বেড়ে যায়, ঠিক আছে। কোথায় বেড়ে যাবে? ফিমেলদের দেখা যাবে যে মেল প্যাটার্নে তার হেয়ার গ্রোথ বেশি বেশি হবে। এটাকে কি বলে জানো? হার্সুটিজম, ঠিক আছে, হার্সুটিজম বলে। ফিমেলদের দেখা যাবে যে ইনক্রিজড ফেশিয়াল হেয়ার হবে ফিমেলদের যদি এরকম হয়, এটাকে আমরা বলি হার্সুটিজম। এটা একটা নতুন টার্ম তোমাদের জন্য, তাই না? নাকি তোমরা পড়েছো এটা আগে? পড়েছো? হার্সুটিজম, HIRSU, হার্সুটিজম, TISM, ঠিক আছে। হার্সুটিজম জিনিসটার মানে কি? ইনক্রিজড ফেশিয়াল হেয়ার in a female, increased growth of hair in androgen dependent areas in a female in male pattern is known as hirsutism. মনে থাকবে সবার? Yes, ma'am. হার্সুটিজমের ছবি দেখি তোমাদের বইয়ে আছে কিনা, দাঁড়াও একটু দেখি। এখানে একটা কুশিং সিনড্রোমের ছবি দেয়া আছে, কিন্তু এখানে হার্সুটিজম বোঝা যাচ্ছে না। আচ্ছা, এখানে দেখো, এটা হচ্ছে গিয়ে 205 পেজে আছে। 205 পেজে দেখবে ফেশিয়াল হার্সুটিজমের ছবি দেয়া আছে, আর তার আগের পেজে 203 পেজে একটা কুশিং সিনড্রোমের ফেশিয়াল ফিচার দেয়া আছে। দেখো, মুন ফেস, মুখটা গোল না একদম। এটা ট্রিটমেন্টের আগে আর এটা ট্রিটমেন্ট পরে, ঠিক আছে। তাহলে কুশিং সিনড্রোমও আমরা অ্যাপিয়ারেন্স দেখে বুঝতে পারি। আর কি অসুখ আছে? যেমন অ্যাক্রোমেগালি, নাম শুনেছো না? জি ম্যাম। অ্যাক্রোমেগালিতেও এরকম কি হয়, কোর্স ফেশিয়াল ফিচার হয়। সেখানে কিরকম হয়? আমাদের প্রোট্রুডেড জ থাকে। হ্যাঁ, ভেরি গুড। প্রোট্রুডেড জ মানে লোয়ার জটা দেখা যায় আপার জ থেকে বাইরের দিকে আগানো, এটাকে বলে প্রোগনাথিজম। তারপরে ফ্রন্টাল থাকে, লিপ গুলো সোলেন থাকে, টাংটা বড় হয়ে যেতে পারে, ম্যাক্রোগ্লসিয়া হতে পারে, ঠিক আছে। আপার লিম্ব ম্যাম এক্সেসিভ মানে লার্জ হতে পারে। হ্যাঁ, তারপর সুপ্রাঅরবিটাল ব্যাকে প্রমিনেন্ট হতে পারে, তাই না? এরকম একটা ছবি দেয়া আছে এখানে, দেখো। এই ছবিটা হচ্ছে গিয়ে 201 পেজে। 201 পেজে দেখো, এর হাতের ছবি, পায়ের ছবি দেয়া আছে। কি হয় এখানে, আমাদের পা গুলো সব জায়গাতে সফট টিস্যু গুলো সোয়েলিং হয়ে যায়, সেজন্য পা বড় হয়ে যায়, হাতগুলো বড় হয়ে যায়। তারপরে লোয়ার জটা আপার জর আগে প্রোট্রুডেড হয়ে থাকে, এটাকে প্রোগনাথিজম বলে, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাক্রোমেগালির ফেশিয়াল ফিচার। তাহলে এতক্ষণ ধরে আমরা কি বললাম? জেনারেল এক্সামিনেশনে যে প্রথম পয়েন্ট, অ্যাপিয়ারেন্স কেন ইম্পর্টেন্ট। ওভারঅল আমার পেশেন্টটার দিকে তাকিয়ে মনে হচ্ছে যে তার এই অসুখটা হতে পারে, এটা শুধু মনে হওয়াটা, ঠিক আছে। এটার সাথে আমার এক্সামিনেশন ফাইন্ডিংস, হিস্ট্রি মিলাতে হবে। ক্লিয়ার টু ইউ অল? সবাই বুঝতে পেরেছো? Yes, madam. ইয়েস ম্যাম তাহলে এরপরে যেটা আমরা বলি যে বডি বিল্ড নিয়ে খুব বেশি কথা বলি না, শুধু বোঝার চেষ্টা করি যাতে সে অ্যাভারেজ বডি বিল্ড এন্ড নিউট্রিশনের কিনা। অ্যাভারেজ বডি বিল্ড বলতে আমাদের ওভারঅল একটা আইডিয়া আছে তো সবার কিরকম। যদি সে তাকে দেখে খুব বেশি অ্যাবনর্মাল মোটা মনে হয়, তাহলে আমরা বলবো কি যে
এটাকে কি বলবো, ওভারঅল যদি তার বডি ওয়েট বেশি হয় তাহলে আমরা ওবেস বলতে পারি, আর যদি তার বডি ওয়েট খুব কম মনে হয় তাহলে আমরা বলতে পারি যে আন্ডারওয়েট, আন্ডারওয়েট, আন্ডারনারিশড। আর যদি অ্যাভারেজ বডি বিল্ড এন্ড নিউট্রিশনের হয় তাহলে আমরা বলি যে উইথ অ্যাভারেজ বডি বিল্ড এন্ড নিউট্রিশন, তাই না? এভাবে বলি, এই ওভারঅল বোঝার চেষ্টা করি। আর বডি বিল্ড আর নিউট্রিশন সেম জিনিস না। নিউট্রিশন, আমাদের নিউট্রিশনাল স্ট্যাটাস বোঝার জন্য কিছু জিনিস দেখতে হয়। কি কি দেখতে হয়? হাইট দেখতে হয়, ওয়েট দেখতে হয়, বিএমআই দেখতে হয়। এগুলো দেখে আমরা ওভারঅল বডি ওয়েট বোঝার চেষ্টা করি। নিউট্রিশন বোঝার জন্য আরো সব দেখতে হয়, ভিটামিন ডেফিসিয়েন্সির কোনো ফিচার আছে কিনা। আমরা অনেকগুলো ভিটামিনের নাম কষ্ট করে শিখেছি না, ভিটামিন এ, ভিটামিন বি, সি, ডি, ই, এগুলো শিখেছো না? সেগুলো সবগুলোর ডেফিসিয়েন্সি, হ্যাঁ ডেফিসিয়েন্সি ফিচার আছে অনেকগুলো, তাই না? এগুলো তো আগে পড়ে এসেছো। সেই ডেফিসিয়েন্সি ফিচার গুলো খোঁজার চেষ্টা করতে হয় যে এগুলো কোনটা আছে কিনা পেশেন্টের মধ্যে, কোন কোন ভিটামিনের ডেফিসিয়েন্সির জন্য কি ফিচার হয়, সেই জিনিসগুলো কিছু কিছু মাথায় রাখতে হবে। সব মাথাতে রাখা যাবে না, কিছু কিছু মাথায় রাখতে হবে। যেমন ভিটামিন, যদি ওভারঅল আমরা জানি যে ভিটামিনের ডেফিসিয়েন্সিতে আমাদের কিছু কিছু ডেফিসিয়েন্সি ফিচার ডেভেলপ করে। যেমন কারো ভিটামিন যদি বি2, রিবোফ্লাভিন, এগুলো যদি কমে যায় তখন কি হয়, আমাদের অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস হয় না? হয়। তারপর সি ডেফিসিয়েন্সি হলে স্কারবি হয়। স্কারবিতে কি হতে পারে, গামগুলো হাইপারট্রফিড হয়ে যেতে পারে। ডি ডেফিসিয়েন্সিতে অস্টিওমেলাসিয়া, রিকেটস হয়, তাই না? এগুলো তোমরা জানো। ওভারঅল এই জিনিসগুলো মাথায় রেখে একটু দেখতে হবে। বোঝা যাচ্ছে? এই জিনিসগুলো মাথায় রেখে দেখতে হবে ওভারঅল। তোমাদের জন্য পড়াগুলো বোঝা কঠিন, কারণ মোটামুটি থিওরিটিক্যাল পড়াতে হচ্ছে আমাদেরকে, ওয়ার্ডে নিয়ে খুব বেশি দেখানোর স্কোপ নেই। সেই জন্য যাই হোক, আমরা একটু আবার পড়াতে বডি বিল্ড আর নিউট্রিশন। তাহলে নিউট্রিশনাল স্ট্যাটাস বোঝার জন্য শুধুমাত্র বডি ওয়েট, হাইট এগুলোই না, তোমাকে ডেফিসিয়েন্সি ফিচার, কোনো নিউট্রিয়েন্ট বা ভিটামিন ডেফিসিয়েন্সি ফিচার আছে কিনা সেগুলো খুঁজতে হবে হেড টু টো। বোঝা যাচ্ছে কথা? তোমাদের বই, আগের বই থেকে অনেক কিছু চেঞ্জ হয়েছে। কারো কাছে পুরনো এডিশন আছে? পুরনো এডিশন থাকলে ওখানে ভিটামিন ডেফিসিয়েন্সির একটা চার্ট দেওয়া ছিল আগের বইয়ে, এখন তো এখানে দেখছি না সেটা। আর এতক্ষণ যেগুলো বললাম ফেশিয়াল ফিচারের কথা, সেগুলো পয়েন্ট দেওয়া আছে 35-এ, পেজ নাম্বার 35-এ, কন্ডিশনস উইথ ক্যারেক্টারিস্টিক ফেশিয়াল অ্যাপিয়ারেন্স বলে এখানে অনেক কিছু দেওয়া আছে। এগুলো দেখলে কিছুটা আইডিয়া হবে। আর এর আগের এডিশনে ভিটামিন ডেফিসিয়েন্সি ফিচার দিয়ে একটা বক্স দেয়া ছিল, যদি কারোর কাছে পুরনো বই থাকে দেখতে পারো, ওখানে আছে। যাই হোক, এরপরে আমরা আসি ডিকিউবিটাস। ডিকিউবিটাস এর মধ্যে কিছু কথা আছে, যেমন আমাদের যখন শ্বাসকষ্ট হয়, কিছু কিছু অসুখ আছে যখন শ্বাসকষ্ট হলে রোগীরা শুয়ে ঘুমাতে পারে না, উঠে বসে থাকতে পছন্দ করে। সবসময় দেখা যায় যে রাতের বেলাতেও সে ফ্ল্যাট হয়ে শুয়ে ঘুমাতে পারে না, চিত হয়ে শুয়ে ঘুমাতে পারে না, মাথার পিছনে 2-3টা বালিশ রেখে তাকে শুয়ে থাকতে হয়। এই সমস্ত সময় ডিকিউবিটাসটাকে আমরা কি বলি? পেশেন্টের ডিকিউবিটাসটাকে জানো? এটাকে আমরা বলি প্রপড আপ পজিশন। উঠে বসে থাকে পেশেন্ট, প্রপড আপ পজিশনে থাকে। ঠিক আছে, এরপরে বাকি যে পয়েন্ট গুলো আছে তোমাদেরকে অনেকগুলো পড়ানো হয়েছে, তাই না? অ্যানিমিয়া পড়িয়েছেন না স্যাররা? পড়িয়েছেন না? কোনটা কোনটা পড়ানো হয়ে গেছে বলো তো? অ্যানিমিয়া, সাইনোসিস, জন্ডিস, এই তিনটা সবকিছু পড়ানো হয়েছে? সব ক্লাসে ছিল কি? আচ্ছা, অ্যানিমিয়া, জন্ডিস, সাইনোসিস সবকিছু পড়ানো হয়েছে। এগুলো ডেফিনিশন, কজ, এগুলো জানতে হবে। ঠিক আছে, তারপরে
হাতের মধ্যে কয়লোনাইকিয়া, লিউকোনাইকিয়া, ক্লাবিং, এগুলো সবাই জানো? Yes, ma'am. আচ্ছা আচ্ছা, আমাকে রোল নাম্বার 51 সারিতা কুন্ডু, রোল নাম্বার 51 সারিতা কুন্ডু। Assalamu alaikum, ma'am. ওয়ালাইকুম আসসালাম। সারিতা ভালো আছো? Yes, ma'am. আচ্ছা, সারিতা আমাকে বলতে পারবে what do you mean by clubbing? সারিতা, Yes, ma'am. হ্যাঁ, what do you mean by clubbing? Do you know? Ma'am, angle between terminal phalanx and nail bed. না, আর কেউ বলতে পারবে? দাঁড়াও আমি জিজ্ঞেস করি। রোল নাম্বার 77 তানজিয়া সামিয়া, রোল নাম্বার 77 তানজিয়া সামিয়া, শুনতে পাচ্ছো? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। তানজিয়া ভালো আছো? জি ম্যাম, আলহামদুলিল্লাহ। আচ্ছা, can you define clubbing? Ma'am, clubbing is the painless enlargement of the soft tissue terminal phalanx. এই ডেফিনেশন টুকু বললেই এনাফ, ঠিক আছে? এটা বলবে সবাই। ক্লাবিং পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট, স্যারদের অনেক ফেভারিট, সবসময় জিজ্ঞেস করা হয়। ক্লাবিং যদি তোমাকে জিজ্ঞেস করা হয়, ভেরি গুড তানজিয়া, থ্যাংক ইউ। What do you mean by clubbing? So your answer will be clubbing is the painless soft tissue enlargement of the terminal phalanx. আমাদের হাতে আঙ্গুলের মধ্যে যে হাতের আঙ্গুলে বা পায়ের আঙ্গুলে যে টার্মিনাল ফ্যালাংস আছে সেখানকার সফট টিস্যু এনলার্জমেন্ট হয়ে যাবে। সফট টিস্যু এনলার্জমেন্ট হয়ে গেলে কি হবে, এখানে নখ নেইলের উপরে আলটিমেটলি সেটা প্রেসার দিবে, সো নেইল বেডের কন্ট্রোলটা চেঞ্জ হয়ে যায়। এই জিনিসটাকে ক্লাবিং বলে। ক্লাবিং এর ছবি সব বইয়ে দেওয়া আছে, দেখবে, ঠিক আছে? The definition of painless soft tissue enlargement at the terminal phalanx is known as clubbing, ঠিক আছে? ক্লাবিং সবাইকে এই ডেফিনেশনটাই বলতে হবে প্লিজ। এটার কজ কি কি আছে? ক্লাবিং এর কজ কাকে জিজ্ঞেস করবো? দাঁড়াও, নিতু কুমারী, রোল নাম্বার 91, প্লিজ আনমিউট yourself. Assalamu alaikum, ma'am. ওয়ালাইকুম আসসালাম নিতু, হাউ আর ইউ? Nitu, can you tell me some causes of clubbing? Bronchiectasis, then cardiac causes are congenital cyanotic heart disease, infective endocarditis, then familial clubbing, then cirrhosis of liver. Okay. Please let me inform you something. There are some other important causes of clubbing, respiratory causes of clubbing, okay? You need to mention that beforehand, before other points. The first one is bronchial carcinoma, okay? Bronchial carcinoma, Nitu. Yes, ma'am. First, clubbing, when you're mentioning the causes of clubbing, you should say there are some respiratory causes, there are some cardiac causes, there are some elementary causes and other causes, okay? In respiratory cause, the first one is the bronchial carcinoma, okay? Bronchial carcinoma. Then the second one is suppurative lung disease, which includes number one, suppurative lung disease includes number one, lung abscess, then bronchiectasis. ফোনটা ধরে রে, ফোন এসছে প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ক্লাস নিচ্ছি এখন, পরে কথা বলি। সরি, আমাদের হসপিটাল থেকে ফোন আসে তো ফোনগুলো ধরতে হয়। এক্সট্রিমলি সরি ক্লাসে ইন্টারাপশনের জন্য। ক্লাবিং এর
ক্লাবিং এর কজ গুলো বলছিলাম তোমাদেরকে। 1 নম্বর কজ হচ্ছে রেসপিরেটরি কজ, ঠিক আছে? সবার কাছে নিশ্চয়ই লেখা আছে, একটু মিলিয়ে নাও। ক্লাবিং এর কজের মধ্যে 1 নম্বর হচ্ছে রেসপিরেটরি কজ। রেসপিরেটরি কজের মধ্যে আমার 1 নম্বর কোনটা? ব্রঙ্কিয়াল কার্সিনোমা। নাম্বার 2, there are some suppurative lung disease. কিন্তু এটা বোঝার জন্য কি বুঝতে হবে? what do we mean by suppuration? Suppurative lung disease মানে কি জানো কেউ? কেউ বলতে পারবে সাপুরেটিভ মানে কি? সবাই শুনতে পাচ্ছো? ইয়েস ম্যাম। আচ্ছা, সবাই একসাথে চুপ। সাপুরেশন মানে হচ্ছে যখন কোনো ইনফেকশনে পাস ফর্মেশন হয়, যে কোনো ইনফেকশনে যখন পাস ফর্মেশন হয় তখন সেই ইনফেকশনটাকে বলে সাপুরেশন, ঠিক আছে? সাপুরেশন পাস জানো তো, কোনো ইনফেকশনে যখন পাস ফর্মেশন হয়, পুজ বাংলা যেটাকে বলে, ঠিক আছে? পাস ফর্মেশন যেটা হয় সেটাকে আমরা বলি সাপুরেশন। তো there are some suppurative lung disease, সেটাকে বলে হচ্ছে সাপুরেটিভ লাং ডিজিজ। 1 নম্বর, যদি লাং প্যারেনকাইমার মধ্যে কোনো পাস কালেকশন হয়, পাস ফর্মেশন হয়, সেটাকে আমরা বলি লাং অ্যাবসেস। তাহলে সাপুরেটিভ লাং ডিজিজ বানান কি? SURATIVE, সাপুরেটিভ লাং ডিজিজ, which includes three diseases. Number 1 is lung abscess. Lung abscess এর মানে কি? Pus formation within the lung parenchyma. Bronchiectasis, bronchiectasis লিখেছো সবাই? Bronchiectasis বানান কি? BRONCHIEC, bronchiectasis, TASIS. Okay, bronchiectasis. Then number 3 is empyema thoracis. আগে লেখো তারপর আমি বলছি জিনিসটা কি। empyema, EMPYE, empyema, empyema. thoracis বানান কি? THORACIS, thoracis. সবাই লিখতে পেরেছো 3টে কজ নাকি আরেকবার বলবো? ম্যাম লাস্টেরটা একবার। আচ্ছা, লাস্টে বলেছি empyema thoracis। empyema বানান কি? EMPYE, empyema, EMPYE, empyema। তারপর একটু স্পেস দিয়ে লিখবে thoracis, 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 ঠিক আছে? empyema thoracis। আচ্ছা, এখন কোন জিনিসটার মানে কি? লাং অ্যাবসেস বোঝা খুব সহজ। লাং অ্যাবসেস মানে লাং প্যারেনকাইমা। লাং প্যারেনকাইমার মাঝখানে কোনো একটা অর্গানিজম ঢুকলো, সেখানে মাল্টিপ্লিকেশন হলো, লাং টিস্যুকে ড্যামেজ করলো, ডিস্ট্রাকশন করলো, এবং সেখানে পাস ফর্মেশন হলো, এবং সেটা একটা ক্যাভিটির মতো ফর্ম করলো, সেটাকে বলবে কি? লাং অ্যাবসেস, ঠিক আছে? সেটা লাং অ্যাবসেস। ওকে, নাম্বার 2 যেটা বলেছি সেটা হচ্ছে ব্রঙ্কিয়েক্টাসিস বলেছি। ব্রঙ্কিয়েক্টাসিস জিনিসটা কি কেউ জানো? ম্যাম হুম, ম্যাম জানি আচ্ছা না। আমি বলি একটু। ব্রঙ্কিয়েক্টাসিস মানে হচ্ছে গিয়ে যদি কোনো ব্রঙ্কাস, আমাদের এয়ার কন্ডাক্টিং যে টিউব গুলো আছে, ব্রঙ্কাই গুলো আলটিমেটলি অনেক ডিভিশন হয়, ডিভিশন হতে 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 কি হয়? টার্মিনাল ব্রঙ্কিয়াল হয়, তাই না? তারপর টার্মিনাল ব্রঙ্কিয়াল আরো ডিভিশন হয়ে হয়ে রেসপিরেটরি ব্রঙ্কিয়াল হয়, অ্যালভিওলাস ফর্ম করে, তাই না? তাই তো? আচ্ছা, এই যে ব্রঙ্কাস গুলোর মধ্যে কি থাকে? সিলিয়েটেড এপিথেলিয়াম থাকে, তাই না? থাকে না? কিছু দূর পর্যন্ত থাকে। কি হয়? আমাদের যত সিক্রেশন গুলো আছে সেগুলো উপরের দিকে আপওয়ার্ডস বিট করে। আমাদের কোনো জায়গায় কোনো ইরিটেশন হলে আমরা সেটাকে কাশি দিয়ে বের করে ফেলতে পারি, তাই না? নরমালি তাই হয়। কিন্তু যদি কখনো আমাদের ব্রঙ্কাস গুলো
অ্যাবনর্মালি ডাইলেটেড হয়ে যায়, পার্মানেন্টলি ডাইলেটেড হয়ে যায় এবং সেখানকার যে মিউকাস মেমব্রেন সেগুলো যদি ডিস্ট্রাকশন হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়, তখন কি হবে? সেখানে সব সময় ইনফেকশন হতে থাকে। সেখানে সব সময় ইনফেকশন হতে থাকে। কেন? কারণ নর্মাল আর্কিটেকচার, নর্মাল অ্যানাটমিটা তো নষ্ট হয়ে যায়, সেই জন্য সেখানে যে কোনো অর্গানিজম সহজেই যে থাকতে পারে এবং একবার ঢুকে গেলে ওখান থেকে সহজে বের হয়ে আসেন এবং ওখানে ইনফেকশন ডেভেলপ করে। ঠিক আছে, এই যে ব্রঙ্কাসটা যখন, কোনো একটা ব্রঙ্কাস যখন অ্যাবনর্মালি পার্মানেন্টলি ডাইলেটেড হয়ে যায়, তখন সেটাকে আমরা বলি ব্রঙ্কিয়েকটাসিস। একটাশিয়া মানে হচ্ছে, যে কোনো জায়গায় একটাশিয়া টার্মটা পাওয়া গেলে বুঝবে যে এটার মানে হচ্ছে অ্যাবনর্মাল পার্মানেন্ট ডাইলেটেশন। আর ব্রঙ্কাসের যদি ডাইলেটেশন হয় সেটাকে আমরা বলি ব্রঙ্কিয়েকটাসিস। তাহলে ব্রঙ্কিয়েকটাসিসের পাশে টান দিয়ে লিখে রাখো অ্যাবনর্মাল and permanent dilatation, abnormal and permanent dilatation of the airways, airways কোন জায়গা পর্যন্ত? proximal to the terminal bronchiole, proximal to the terminal bronchiole। তার মানে আমাদের দেখো ট্রাকিয়া দুই ভাগে ভাগ হচ্ছে, রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাস, লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস হচ্ছে, তারপর আরো ভাগ হচ্ছে, ভাগ হয়ে টার্মিনাল ব্রঙ্কিওল যে পর্যন্ত আছে, সেই টার্মিনাল ব্রঙ্কিওলের আগ পর্যন্ত আমাদের যে এয়ারওয়েজ গুলো আছে সেগুলো যদি অ্যাবনর্মালি এবং পার্মানেন্টলি ডাইলেটেড হয়ে যায়, বড় হয়ে যায় এবং বারে বারে সেখানে ইনফেকশন হয়, সেই জিনিসটাকে আমরা বলি ব্রঙ্কিয়েকটাসিস। abnormal and permanent dilatation of the terminal bronchiole, abnormal and permanent dilatation of the airways proximal to the terminal bronchiole is known as bronchiectasis. সবাই কি কথাটা লিখতে পেরেছো না আবার বলতে হবে? লিখতে পারছি। সবাই লিখেছো? Yes, ma'am. সবাই? আচ্ছা, এরকম আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। এমনি আমি ক্লাস নিচ্ছি। মেডিকেল অফিসারের সাথে কথা বলো। এখন বন্ধ। হ্যাঁ, তুমি মেডিকেল অফিসারের সাথে কথা বলো, আমি ক্লাস নিচ্ছি, পরে ফোন করো। হুম হুম হুম। শুনতে পাচ্ছ? Yes, ma'am. সরি, তোমাদেরকে সবসময় ক্লাসের মাঝখানে করে কথা বলতে হচ্ছে, হসপিটাল থেকে ফোন আসে, এই জন্য নিতেই হয় ফোনগুলো। আচ্ছা, পড়াতে আসি। ব্রঙ্কিওলের আগ পর্যন্ত যে কোনো অ্যাবনর্মাল পার্মানেন্ট ডাইলেটেশন যদি হয় এয়ারওয়েতে, সেটাকে আমরা ব্রঙ্কিয়েকটাসিস বলবো। ঠিক আছে, এই ডেফিনেশন গুলো তোমাদের জন্য এখন মনে হচ্ছে অনেক কঠিন, কিন্তু এগুলো শুনতে শুনতে সহজ হয়ে যাবে, এই জন্যই এখন বলা। যদি নাই জানো জিনিসটা, এই জন্য বলছি। এরপরে আরেকটা টার্ম বলেছিলাম, এমপাইমাথোরাসিস। লিখেছো সবাই? Yes, ma'am. এমপাইমাথোরাসিস মানে কি জানো? ও ম্যাম। ইনফেকশন ইন প্লুরাল স্পেস। হ্যাঁ, ইনফেকশন ইন প্লুরাল স্পেসটাকে আরেকটু স্পেসিফাই করে বলতে হবে, অ্যাকুমুলেশন অফ পাস উইদিন দ্য প্লুরাল ক্যাভিটি ইজ নোন অ্যাজ এমপাইমাথোরাসিস। যদি পাসটা প্লুরাল ক্যাভিটির মধ্যে থাকে তখন আমরা সেটাকে বলি হচ্ছে এমপাইমাথোরাসিস। বুঝেছো সবাই? ম্যাম এটা আরেকবার একটু রিপিট করবেন? হ্যাঁ, বলছি। accumulation of pus, accumulation of pus within the pleural cavity, accumulation of pus within the pleural cavity,
thin layer of serous fluid থাকে normally in between the pleura there is a thin layer of serous fluid, but if there is accumulation of pus within the pleural cavity, it is known as empyema thoracis. Clear? ma'am. Okay. Roll number 19, Irfan Sadiq. Roll number 19. Acha, can you please repeat the causes of respiratory causes of clubbing? Yes, madam. The respiratory causes are first হচ্ছে ম্যাম bronchiogenic carcinoma. আচ্ছা, bronchiogenic carcinoma বলতে পারো বা bronchiogenic না, কথাটা bronchogenic বলতে হবে অথবা bronchial carcinoma। ঠিক আছে, কথাটা bronchogenic carcinoma অথবা bronchial carcinoma, যেটা বলো। ক্লিয়ার? bronchiogenic না, ঠিক আছে, bronchogenic অথবা bronchial carcinoma। ওকে, নাম্বার 2। নাম্বার 2 হচ্ছে ম্যাম suppurative lung disease. which Suppurative lung includes disease এর আন্ডারে হচ্ছে ম্যাম bronchiectasis, lung abscess আর হচ্ছে empyema thoracis. empyema, ঠিক আছে, empyema না কিন্তু empyema thoracis। কেন বললাম জানো? কারণ emphysema বলে আরেকটা টার্ম আছে, কেউ জানো emphysema শুনেছো? Yes, ma'am. emphysema মানে কি? Destruction of the alveolar walls. ভেরি গুড। এটা হচ্ছে ব্রঙ্কিয়েক্টাসিস এর মতোই, কিন্তু যদি টার্মিনাল ব্রঙ্কিওলের পরে হয়, তার মানে রেসপিরেটরি ব্রঙ্কিওলের মধ্যে যদি অ্যাবনর্মাল পার্মানেন্ট ডাইলেটেশন হয়, সেটাকে আমরা বলি এমফাইসেমা। সো এমফাইসেমা এই বানানটা ডিফারেন্ট। এমফাইসেমা হচ্ছে অ্যাবনর্মাল পার্মানেন্ট ডাইলেটেশন অফ দ্য রেসপিরেটরি ব্রঙ্কিওল। ঠিক আছে, এই জন্য খেয়াল করে বলবে কোনটা বলছো। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো? Yes, ma'am. আচ্ছা, তাহলে আমরা ক্লাবিং এর রেসপিরেটরি কজ গুলো বললাম। ক্লাবিং এর আরো কিছু কজ আছে রেসপিরেটরি কজ, যেমন আছে ডিপিএলডি, ডিফিউজ প্যারেনকাইমাল লাং ডিজিজ। ডিপিএলডি এটা কি তোমাদের বলা হয়েছে? আইএলডি বা ডিপিএলডি, যদি এগুলো মনে রাখতে না পারো তাহলে না বললেও চলবে, যে কয়টা এতক্ষণ বললাম সেগুলো মনে রেখো। ঠিক আছে, ওকে, প্রথম যেগুলো বললাম সেগুলো মনে রেখো। ব্রঙ্কিয়াল কার্সিনোমা, then suppurative lung disease which includes lung abscess, bronchiectasis and empyema thoracis। ঠিক আছে, এরপরে আসো কার্ডিয়াক কজ। কার্ডিয়াক কজ নিকু বলেছিল, কার্ডিয়াক কজ কোনটা কোনটা বলেছিল? 1 নম্বর হচ্ছে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস আর congenital cyanotic heart disease। এই দুইটাই ইম্পর্টেন্ট, দুইটাই বলতে হবে। এটা হচ্ছে কার্ডিয়াক কজ। দেন এলিমেন্টারি কজেস অফ ক্লাবিং, এখানে দুইটা কারণ আছে, একটা হচ্ছে সিরোসিস অফ লিভার আর একটা হচ্ছে আইবিডি। এটা অনেকবার শুনবে তোমরা, ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ, আইবিডি, ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ। 1 নম্বর বললাম সিরোসিস অফ লিভার, 2 নম্বর বললাম ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ। ঠিক আছে, আর আদার কজের মধ্যে আছে ফ্যামিলিয়াল ক্লাবিং, ফ্যামিলিয়াল বা কনজেনিটাল হতে পারে। আর কি? আর থাইরোটক্সিকোসিসের সময়, থাইরোটক্সিকোসিস পেশেন্টদেরও অনেক সময় ক্লাবিং ডেভেলপ করতে পারে। সো থাইরোটক্সিকোসিস মনে রাখতে পারো। ঠিক আছে, কার্ডিয়াক কজ দুইটা আরেকবার বলবেন? হ্যাঁ হ্যাঁ, কার্ডিয়াক কজ একটা বলেছি congenital cyanotic heart disease, আর একটা বলেছি ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস। এন্ডোকার্ডিয়াম মানে সবাই জানে তাই না, হার্টের ইনারমোস্ট যে লেয়ার সেটা হচ্ছে এন্ডোকার্ডিয়াম। এন্ডোকার্ডিয়ামের মধ্যে যদি ইনফেকশন হয় সেটাকে বলে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস। সবাই বুঝতে পেরেছি? তাহলে ক্লাবিং এর ডেফিনিশন বলা হলো আর ক্লাবিং এর কজ গুলো আরেকবার পড়ালাম। ঠিক আছে, ক্লাবিং কিভাবে দেখতে হয় স্যার দেখিয়েছিলেন তোমাদের, তাই না? ওয়াসিফ স্যার দেখিয়েছিলেন? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে।
আজকে আমি থিওরিটিক্যালি পড়াচ্ছি, লাইব্রেরি থেকে ক্লাস নিচ্ছি, তো এর পরের দিন চেষ্টা করবো ওয়ার্ডে ক্লাস নিতে, দেখি তখন কিছু দেখিয়ে দিতে পারে কিনা। এরপরে আসি কয়লোনাইকিয়া, লিউকোনাইকিয়া কোনটার মানে কি? কয়লোনাইকিয়া মানে কি? আমি যাকে জিজ্ঞেস করবো সে বলবে। আবির খান, আবির খান রোল নাম্বার কত দাঁড়ো? আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, রোল নাম্বার 26। আবির, তুমি আমাকে বলতে পারবে হোয়াট ডু ইউ মিন বাই কয়লোনাইকিয়া? ইয়েস ম্যাম। বলো। ম্যাম কোশ্চেনটা আরেকবার আমি শুনতে পাইনি ম্যাম। হ্যাঁ, ডিফাইন কয়লোনাইকিয়া। ম্যাম coelomaniakia means ma'am nail bed depression. আচ্ছা, নেল বেড ডিপ্রেসড হয়ে যায়, ঠিক আছে, কিন্তু ডেফিনেশন যখন বলবো তখন কি এটা বলবো নাকি অন্য কিছু বলেছে তোমাদেরকে স্যাররা? Spoon shape depression of the nail bed. হ্যাঁ, তাহলে আমরা বলবো স্পুন শেপড ডিফর্মিটি, ঠিক আছে? স্পুন শেপড ডিফর্মিটি অফ দ্য নেলস ইজ নোন অ্যাজ কয়লোনাইকিয়া। স্পুন শেপড ডিফর্মিটি অফ নেলস ইজ নোন অ্যাজ কয়লোনাইকিয়া। এটার একটা কারণ তোমাদের মনে রাখলেই চলবে, সে একটা কারণ কি? Iron Iron deficiency. deficiency anemia. Iron deficiency anemia. Iron deficiency জেনারেল এক্সামিনেশনে আর কি জিনিস পাওয়া যাবে এক্সামিন করলে? এক নম্বরতে পাওয়া যাবে অ্যানিমিয়া, সেটা আমরা চোখে দেখি, লোয়ার প্যালপেব্রাল কনজাংটিভাতে দেখি অ্যানিমিয়া পাওয়া যাবে, হাতের মধ্যে নখের মধ্যে কয়লোনাইকিয়া পাওয়া যাবে, আর টাং জিহ্বার মধ্যে কি পাওয়া যাবে? টাংটা কিরকম হয়ে যাবে? Smooth হয়ে যাবে। স্মুথ হয়ে যাবে, টাংটা স্মুথ হয়ে যাবে, ঠিক আছে? টাংটা নরমালি আমাদের টাংয়ের উপরে অনেক প্যাপিলি থাকে, ঠিক আছে? প্যাপিলি গুলো আর থাকবে না, এগুলো স্মুথ হয়ে যাবে, এটাকে বলে অ্যাট্রফি গ্লসাইটিস, ঠিক আছে? স্মুথ টাং হবে। ওকে, তাহলে আমরা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার পেশেন্টের কয়লোনাইকিয়া পাবো, অ্যানিমিয়া পাবো, আর স্মুথ টাং পাবো, এটা মনে রাখতে চেষ্টা করব সবাই। তারপরে আসলে লিউকোনাইকিয়া, লিউকোনাইকিয়ার কজ নিশ্চয়ই পড়ানো হয়েছে, তাই না? Yes, ma'am. আচ্ছা, তাহলে লিউকোনাইকিয়ার কজ তো পড়ানো হয়েছে, তাহলে আমাকে কয়েকটা কজ বলে ফেলো, আমি যাকে জিজ্ঞেস করব সে বলবে। দাঁড়াও, রোল নাম্বার 47 আল মাহফুজ, রোল নাম্বার 47 আল মাহফুজ। Assalamu alaikum, ma'am. Walaikum assalam. Can you please tell me some causes of leukonychia? Mahfouz? Yes, ma'am. Can you tell me some causes of leukonychia? Ma'am, তুমি লাস্ট ক্লাসে ছিলে না? ma'am, ছিলাম না। তাহলে বলো একটা কজ বলো অন্তত। আচ্ছা, লিউকোনাইকিয়া মানে কি? হোয়াইটিশ ডিসকালারেশন অফ নেইলস, হোয়াইটিশ সাদা হয়ে যায়, হোয়াইটিশ ডিসকালারেশন অফ নেইলস ইজ নোন অ্যাজ লিউকোনাইকিয়া। এটার একটাই কারণ, সেটা হচ্ছে একটাই কারণ, কি কারণ বলো তো? প্রোটিন ডেফিসিয়েন্সি। হাইপোঅ্যালবুমিনিমিয়া ডিউ টু এনি কজ, ঠিক আছে? Yes, ma'am. হাইপোঅ্যালবুমিনিমিয়া ডিউ টু এনি কজ। এখন প্রোটিন কমে যাওয়ার কি কি কারণ আছে? এগুলো তোমাদেরকে আগের দিন কিছু কিছু পড়িয়েছিলাম, ইডিমা পড়িয়েছিলাম না তোমাদেরকে? ইডিমার ma'am. কজ বলেছিলাম তোমাদেরকে, তাই না? ইডিমার কজ বলেছিলাম তখন। তাহলে মনে রাখো যে হাইপোঅ্যালবুমিনিমিয়ার কারণ কি হতে পারে। এক নম্বর হচ্ছে আমাদের বডিতে অ্যালবুমিনের মেইন সোর্স কি বলতো? অ্যালবুমিন কোথায় তৈরি হয়? লিভার। লিভারে, লিভারে। তাহলে হাইপোঅ্যালবুমিনিমিয়ার এক নম্বর কারণ কি হবে? যদি আমার বডিতে লিভার ঠিকমতো কাজ না করে, তাহলে সিরোসিস অফ লিভার, সিরোসিস অফ লিভার, ঠিক আছে? লিভার ডিজিজটাকে আরেক স্পেসিফাই করে বলবো আমরা ক্রনিক লিভার ডিজিজ বা সিরোসিস অফ লিভার। তাহলে লিউকোনাইকিয়ার
বা হোয়াইটিশ নেইলের 1 নম্বর কারণ হচ্ছে হাইপোঅ্যালবুমিনেমিয়া ডিউ টু এনি কজ, সেটার 1 নম্বর কারণ হচ্ছে গিয়ে ক্রনিক লিভার ডিজিজ বা সিরোসিস অফ লিভার। ঠিক আছে, সিরোসিস অফ লিভার যেটা ফ্যাক্টরি আমার, তার মানে ফ্যাক্টরি যদি ঠিকমতো কাজ না করতে পারে তখন তো প্রোটিন কম তৈরি হবে। ঠিক আছে, তারপরে আর কি কারণে হতে পারে, যে ফ্যাক্টরি বা লিভার ঠিকই কাজ করছে কিন্তু আমার বডি থেকে অনেক অনেক বেশি প্রোটিন লস হয়ে যাচ্ছে। বডি থেকে প্রোটিন লস হওয়ার রাস্তা দুইটা, একটা হচ্ছে ইউরিন আর একটা হচ্ছে স্টুল। ইউরিন দিয়ে যদি অ্যাবনর্মাল প্রোটিন এক্সক্রিশন হয়ে যায় বডি থেকে, সেটাকে কি বলি আমরা? নেফ্রোটিক সিনড্রোম। নেফ্রোটিক সিনড্রোম। তাহলে 2 নম্বর কজ কি হবে? লিউকোনাইকিয়ার নেফ্রোটিক সিনড্রোম। ইউরিয়া। ঠিক আছে, ম্যাসিভ প্রোটিন ইউরিয়া হয় এখানে, এবং অ্যালবুমিনেমিয়া হয় এবং ইডিমা হয়, তাই না? বলেছিলাম না তোমাদেরকে লাস্ট ক্লাসে এটা? ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে লিউকোনাইকিয়া 2 নম্বর কারণ হচ্ছে গিয়ে নেফ্রোটিক সিনড্রোম। 3 নম্বর কারণ যে স্টুল দিয়ে যদি অ্যাবনর্মাল প্রোটিন লস হতে থাকে, আমরা যদি ঠিকমতো অ্যাবজর্ব করতে না পারি বডিতে, তখন সেটাকে বলে কি? ম্যাল অ্যাবজর্পশন সিনড্রোম। ম্যাল অ্যাবজর্পশন সিনড্রোম, তাই না? ম্যাল অ্যাবজর্পশন সিনড্রোমে কি হবে? আমরা প্রোটিন খাচ্ছি ঠিকই কিন্তু আমরা বডিতে অ্যাবজর্ব করতে পারছি না, লস হয়ে যাচ্ছে বডি থেকে স্টুল দিয়ে, সেখানেও লিউকোনাইকিয়া ডেভেলপ করতে পারে, ম্যাল অ্যাবজর্পশন সিনড্রোম। আর কি লাস্টে? আমি খাচ্ছি কম, ম্যাল নিউট্রিশন। তাহলে মনে থাকবে, খুবই সহজ করে বলেছি, লিউকোনাইকিয়া 4টা কারণ বলেছি। 1 নম্বর বলেছি ক্রনিক লিভার ডিজিজ বা সিরোসিস অফ লিভার, 2 নম্বর বলেছি নেফ্রোটিক সিনড্রোম, 3 নম্বর ম্যাল অ্যাবজর্পশন, 4 নম্বর ম্যাল নিউট্রিশন। ঠিক আছে, ইয়েস ম্যাম। তাহলে সেদিন বলেছি অনেক কথা, না? ইউনিল্যাটারাল লিম্ব ইডিমার কজ বলেছি, বাইল্যাটারাল লিম্ব ইডিমার কজ বলেছি, পিটিং ইডিমা, নন পিটিং ইডিমা সবাই জানো, তাই না? Yes, ma'am. রোল নাম্বার 55 শুনতে পাচ্ছ? Yes, ma'am. আচ্ছা, নন পিটিং ইডিমার 2টা কারণ বলো তো। নন পিটিং ইডিমার 2টা কারণ বলো। Ma'am, hypothyroidism and chronic lymphatic obstruction, as in filariasis. ভেরি গুড। কেউ কেউ ভালোই পড়াশোনা করছে তোমাদের, কেউ কেউ করছে না, যা আমার অ্যাসেসমেন্ট হলো। অনেকে খুবই সুন্দর বলতে পারছো, খুবই ভালো বলতে পারছো, কেউ কেউ সহজ জিনিসগুলো পড়তে পারছো না। তার মানে বাসায় একটু একটু পড়তে হবে, একটু একটু পড়লে পড়াগুলো খুবই সহজ, কঠিন কিছু না। আচ্ছা, ডিহাইড্রেশন পড়ানো হয়েছে তোমাদের? ডিহাইড্রেশন কোথায় কোথায় দেখি আমরা, কি কি সাইন খুঁজি ডিহাইড্রেশনের জন্য, পড়ানো হয়েছে? নো ম্যাম। হুম, আচ্ছা, তাহলে ডিহাইড্রেশনে কোথায় কোথায় খুঁজতে হবে? তানিয়া আপু, আমি তো ক্লাস নিচ্ছি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বলো আপু, অনলাইন ক্লাসে তো বলো। হ্যাঁ, না হ্যাঁ বল, এখন আমি এবার কি করব? বলো। হ্যাঁ হ্যাঁ, দেয় তখন দেয়নি কেন? অর্ডার যে সকালে, যে অর্ডার মানে মেডিকেল অফিসে ছিল, সেটা সকালে অর্ডারই দেয়নি, এটার জন্য তো সমস্যা হচ্ছে, তাই না? ঠিক আছে আপু, আচ্ছা। সরি স্টুডেন্টস, খুবই খুবই সরি। আচ্ছা, ডিহাইড্রেশনের জন্য আমরা 1 নম্বর জিনিস যেটা বলি যে সাইন দেখার জন্য, প্রথমে আমরা যখন ডিহাইড্রেটেড হয়ে থেকে ইনিশিয়ালি কিরকম হয়ে থাকবো,
রেস্টলেস, ইরিটেবল হয়ে থাকবো। তারপরে কি হবে, পেশেন্টের চোখে, যদি চোখ দেখো চোখ বসে যায়, আমাদের যখন অনেক বেশি ডায়রিয়া হলে ভমিটিং হলে চোখ মুখ বসে যায় না, তার মানে সানকেন আই, চোখ বসে যায়, সানকেন আই। তাহলে সাইন্স অফ ডিহাইড্রেশন যদি জিজ্ঞেস করে তাহলে সানকেন আই 1 নম্বর। তারপরে কি হবে, চোখে পানি কমে, অফ টিয়ার। তারপরে টাং কিরকম হবে, টাং কিরকম হবে, ড্রাই, টাং ড্রাই হয়ে যাবে। তারপরে 4 নম্বর কি হবে, লস অফ স্কিন টার্চার। নরমালি কি হয়, আমরা যদি কোনো জায়গায় স্কিন পিঞ্চ করি, স্কিন পিঞ্চ করে ছেড়ে দিলে সেটা সহজে আগের জায়গায় চলে যায়। স্কিন পিঞ্চ করে ডিহাইড্রেশনের সাইন চেক করতে হয়, ঠিক আছে। নরমালি কোনো জায়গায় স্কিনটাকে যদি পিঞ্চ করে ছেড়ে দেওয়া হয় তখন সে স্কিনটা ইজিলি তাড়াতাড়ি চলে যায় জায়গা মতো, কিন্তু যদি সেটা না যায় সেটাকে আমরা বলি লস অফ স্কিন টার্চার, ঠিক আছে। টার্চার বানান কি, TURGOR। এটার মানে কি, ব্র্যাকেটে লিখে রাখো, স্কিন পিঞ্চ, স্কিন পিঞ্চ গোজ ব্যাক, গোজ ব্যাক স্লোলি। সবাই লিখতে পেরেছো? ম্যাডাম একটু আরেকবার বলবেন, নেট কেটে কেটে গেছে। আচ্ছা আবার বলি, ডিহাইড্রেশনের সাইন চেক করার কথা বলছিলাম, হ্যাঁ। ডিহাইড্রেশনের সাইন গুলো আমরা হেড টু টো, উপর থেকে নিচের দিকে মনে রাখবো। সবার আগে দেখা যায় যে চোখ বসে যায়, সানকেন আইজ, সানকেন আইজ। তারপরে 2 নম্বর দেখা যায় লস অফ টিয়ার, চোখের পানিটা শুকিয়ে যায়। তারপরে টাং, জিহ্বাটা দেখলে দেখবে টাংটা ড্রাই হয়ে যায়, ড্রাই, টাং ড্রাই। 3 নম্বর, 4 নম্বর বলেছি লস অফ স্কিন টার্চার, লস অফ স্কিন টার্চার। লস অফ স্কিন টার্চার কথাটার মানে কি, এটা ব্র্যাকেটে লিখে রাখো, স্কিন পিঞ্চ, স্কিন পিঞ্চ গোজ ব্যাক স্লোলি, স্কিন পিঞ্চ গোজ ব্যাক স্লোলি। ফার্স্ট পয়েন্টে কি ছিল? সানকেন আই, SUNKEN, সানকেন, চোখ বসে যায় না আমাদের অনেকবার ডায়রিয়া হলে, ম্যাম। হ্যাঁ সেটাকে বলে সানকেন আইজ, ঠিক আছে, সানকেন আইজ। তারপরে বলেছিলাম লস অফ টিয়ার, লস অফ টিয়ার। তারপরে ড্রাই টাং, তারপরে বলেছি লস অফ স্কিন টার্চার। তারপরে আমরা কি করি, ডিহাইড্রেশন আছে কিনা বোঝার জন্য আমরা ব্লাড প্রেশার চেক করি। ব্লাড প্রেশার যখন আমাদের ফ্লুইড ইনটেক ইনঅ্যাডেকুয়েট হয়, আমরা ডিহাইড্রেটেড হয়ে গেলে ব্লাড প্রেশার কমে যেতে পারে, হাইপোটেনশন হয়ে যেতে পারে, হাইপোটেনশন হয়ে যেতে পারে। আর ইউরিন আউটপুট লাস্ট কতক্ষণ আগে হয়েছে সেটা জিজ্ঞেস করতে হয়, ইউরিন আউটপুট লাস্ট কতক্ষণ আগে হয়েছে সেটা জিজ্ঞেস করতে হবে। আসসালামু আলাইকুম। জি হ্যাঁ মাহবুব ভাই, আমি তো ক্লাস নিচ্ছি আমাদের রুমে, একটু হ্যাঁ একটু পরে গেলে পাবেন, ক্লাস শেষ করে রুমে যাব 12:30টার দিকে। হ্যাঁ আচ্ছা। তাহলে ডিহাইড্রেশনের সাইন গুলো বুঝতে পেরেছো? জি ম্যাম। আচ্ছা, এরপরে আসি আমাদের ইডিমা ডিহাইড্রেশন। এরপরে আমরা বলেছিলাম না কয়েকটা ভাইটাল সাইন্স এর কথা, ওর মধ্যে কি কি, পালস, ব্লাড প্রেশার, টেম্পারেচার, রেসপিরেটরি রেট, এগুলো নিয়ে বলা হয়েছে তোমাদেরকে। পালসের নরমাল রেট কত, না ম্যাডাম বেশি বলা হলে হয় কি না। বলে, কম হলে কি বলে। আচ্ছা, পালসের নরমাল রেট, নরমাল আমাদের পালস রেট কত, 60 to 90 বিটস পার মিনিট, ঠিক আছে। 60 to 90 বিটস পার মিনিট হচ্ছে নরমাল পালস রেট। কারো পালস যদি 60 এর নিচে চলে যায়, লেস দেন 60 বিটস পার মিনিট হয়, এটাকে আমরা বলি ব্র্যাডিকার্ডিয়া। বুঝেছো, ব্র্যাডিকার্ডিয়া বলি।
আর কারো পালস যদি 90-র উপরে চলে যায় সেটাকে কি বলি? 90 না বলে আমরা Tachycardia. এখানে ভেরি গুড, এটাকে আমরা রেখেছি, কাট অফ ভ্যালুটাকে রেখেছি 100। কারো পালস যদি 100 বিটস পার মিনিটের বেশি হয়ে যায় সেটাকে আমরা বলি ট্যাকিকার্ডিয়া। ব্র্যাডি আর ট্যাকি, ব্র্যাডিকার্ডিয়া, ট্যাকিকার্ডিয়া। পালস থেকে এইটুকু জানলেই চলবে। এরপরে ব্লাড প্রেশার। পালস দেখার সময় হাত কিভাবে ধরতে হয় এগুলো তো দেখানো হয়নি, তাই না? দেখানো হয়েছে এগুলো, স্যার দেখিয়েছিলেন তাই না? ওয়াসিফ স্যার তো একবার দেখানোর কথা মনে হয়। ইয়েস ম্যাডাম, দেখাইছে ম্যাডাম। আচ্ছা, একটু তোমরা বাসায় দেখো কতটুকু ফলো করতে পারছো, আসলে তোমরা বুঝতে পারছি না। ব্লাড প্রেশার কিভাবে চেক করতে হয় এটা তোমাদেরকে তোমরা শিখেছো তাই না? ব্লাড প্রেশার মাপতে পারো সবাই আশা করি। ইয়েস ম্যাডাম। নরমাল দুইটা মেথডে আমরা ব্লাড প্রেশার চেক করি তাই না? একটা হচ্ছে অসকালটেটরি মেথড আর প্যালপেটরি মেথড। দুইটা মেথড সম্পর্কে জানো সবাই? একটা হচ্ছে প্যালপেটরি মেথড আর একটা হচ্ছে অসকালটেটরি মেথড। প্যালপেটরি মেথডে আমরা শুধুমাত্র সিস্টোলিক ব্লাড প্রেশারটা সম্পর্কে আইডিয়া করতে পারি। এটা মানে কি জানো? কেউ বলতে পারবে? যে কোনো একজন বলো তো প্যালপেটরি মেথডে কিভাবে ব্লাড প্রেশার দেখে? শিমু তুমি বলতে পারবে? রোল নাম্বার 117। রোল নাম্বার 117। কেউ শুনতে পাচ্ছ না আমার কথা? ম্যাম আমি বলতে পারবো। আচ্ছা, লিয়ামণি বলো। ম্যাম যে পর্যন্ত ওটা ম্যাম পালপিটারিটি হচ্ছে ম্যাম স্টেথোস্কোপ ছাড়াই আমরা শুধুমাত্র ও ইয়া দিয়ে স্ফ্যাগমোম্যানোমিটার দিয়ে ব্লাড প্রেশার মাপতে পারি, সেটা হচ্ছে আমরা ম্যাম একটা হাত রাখবো, এখানে। হ্যাঁ, যে পর্যন্ত পালস বন্ধ না হবে সেই পর্যন্ত ম্যাম আমরা এয়ার পাম্প করতে থাকবো। তারপরে যখন ম্যাম পালস বন্ধ হয়ে যাবে তখন ম্যাম আমরা ইয়ারটাকে ছেড়ে দিব এভাবে। আচ্ছা, এইটাকে আমি আরেকটু স্পেসিফাই করি। আমরা হচ্ছে এই জিনিস প্যালপেটরি মেথডে প্যালপেট করে শুধুমাত্র সিস্টোলিক ব্লাড প্রেশারটা সম্পর্কে আইডিয়া করতে পারি। সিস্টোলিক ব্লাড প্রেশার সম্পর্কে আইডিয়া করতে পারি। এক্ষেত্রে আমরা কি করি? রেডিয়াল পালসে হাত রাখতে পারি অথবা ব্র্যাকিয়াল পালসে হাত রাখতে পারি। রেডিয়াল পালসেই সাধারণত আমরা রাখি। রেডিয়াল পালসে হাত রেখে আমরা কি করি? স্ফিগমোম্যানোমিটারের বেলুনটা দিয়ে স্ফিগমোম্যানোমিটারটাকে ইনফ্লেট করি, বাতাস দিয়ে ফুলাই। যেখানে গিয়ে তোমার হাতে পালসটা ডিসঅ্যাপিয়ার করবে, ঠিক আছে? যে পয়েন্টে যে ডিসঅ্যাপিয়ার করবে তার চাইতে আরো 30 মিলিমিটার বেশি, 30 মিলিমিটার মার্কারি পর্যন্ত তুমি বাড়াবে, ইনফ্লেট করবে, ঠিক আছে? দেন তুমি এটাকে ডিফ্লেট করবে, মানে বাতাসটাকে ছেড়ে দিবে। সবাই বুঝতে পেরেছি? আমরা স্ফিগমোম্যানোমিটারটা কোথায় বাঁধি, কোথায় ইনফ্লেট করি? হাতে, ঠিক আছে? আর্মের এখানে অ্যান্টিকিউবিটাল যে ফসা আছে তার চেয়ে উপরে। তার চেয়ে কতটুকু উপরে? এই কিছু বলে না কেন, কেউ শুনতে পাচ্ছে না? ম্যাম 2 আঙ্গুল উপরে ম্যাডাম। হ্যাঁ, 2 আঙ্গুল উপরে বা 1 ইঞ্চি উপরে, ঠিক আছে? 2 আঙ্গুল উপরে বা 1 ইঞ্চি উপরে অ্যান্টিকিউবিটাল ফসা থেকে একটু উপরে আমরা স্ফিগমোম্যানোমিটারটাকে সেট করব। তারপর আমরা রেডিয়াল পালসে হাত রাখবো এবং স্ফিগমোম্যানোমিটারটাকে অন্য হাত দিয়ে ইনফ্লেট করব, বাতাস দিয়ে ফুলাবো। যেখানে যে এবং আমি খেয়াল করব কিসের দিকে? ম্যানোমিটারের দিকে। ওখানে যেই মার্কারি ম্যানোমিটারটা আছে সেই ম্যানোমিটারটার দিকে আমার চোখ থাকবে, যে কোন পয়েন্টে গিয়ে আমার পালসটা ডিসঅ্যাপিয়ার করলো, অ্যাবসেন্ট হয়ে গেল, সেই পয়েন্টটা আমি খেয়াল রাখবো এবং এর থেকে আরো বেশি ইনফ্লেট করব। কতটুকু বেশি? 30 মিলিমিটার অফ মার্কারি বেশি পর্যন্ত আমি এটাকে ইনফ্লেট করব, বাতাস দিয়ে ফুলাবো। এরপরে আমি গ্র্যাজুয়ালি এবং স্লোলি ডিফ্লেট করব, বাতাসটা বের করে দিব। এবং এখানে আমি
খেয়াল করব যে আমি কোথায় গিয়ে আবার পালসটা অ্যাপিয়ার করলো। বুঝতে পেরেছো? যেই পয়েন্টে গিয়ে পালসটা ডিসঅ্যাপিয়ার করে গিয়েছিল আর যেই পয়েন্টে এসে পালসটা আবার অ্যাপিয়ার করলো, এই দুটো সেম হওয়ার কথা। এবং এটা কোন ব্লাড প্রেশার সিগনিফাই করে বা কোন ব্লাড প্রেশার ইন্ডিকেট করে? এটা হচ্ছে আমাদের সিস্টোলিক ব্লাড প্রেশার। সবাই বুঝতে পেরেছি? Yes, ma'am. সবাই? একজন মাত্র বললো ইয়েস ম্যাম। Yes, ma'am. আচ্ছা আচ্ছা, একই জিনিস Yes, ma'am. বারে বারে বললে তো সামনে আগানো যাবে না। একটু দেখো, বই দেখলে বুঝে ফেলবে। এরপরে এটা হচ্ছে প্যালপিটরি মেথড। আর অসকালটেটরি মেথড কি? অসকালটেটরি মেথড হচ্ছে তুমি একইভাবে এখানে সিগমোম্যানোমিটারটাকে সেট করার পরে এখানে একটা স্টেথোস্কোপ বসাই আমরা অসকালটেট করার জন্য, কানে শোনার জন্য একটা ইনস্ট্রুমেন্ট ইউজ করি আমরা, সেটার নাম হচ্ছে স্টেথোস্কোপ। স্টেথোস্কোপটার ডায়াফ্রামটাকে এখানে আমরা সেট করে দিই এবং একই রকম ভাবে এক্ষেত্রে আমরা কি করব, আবার স্পিগমোম্যানোমিটারটাকে ইনফ্লেট করব, বাতাস দিয়ে ফুলাবো এবং যেই পয়েন্টে গিয়ে আমার সাউন্ডটা ডিসঅ্যাপিয়ার করে গেল সেটা খেয়াল করব। তারপরে ডিসঅ্যাপিয়ার করে যাওয়ার পরে আবার একটু বেশি পর্যন্ত প্রেসারটাকে বাড়াতে হবে, তারপর আমি গ্র্যাজুয়ালি আবার ডিফ্লেট করব। এখানে খেয়াল করব যেই পয়েন্টে যে আবার আমার সাউন্ডটা রিঅ্যাপিয়ার করলো, যেখানে যে ডিসঅ্যাপিয়ার করলো সেটা কোন পয়েন্ট, আর যেখানে যে রিঅ্যাপিয়ার করলো সেটা কোন পয়েন্ট খেয়াল করতে হবে। ঠিক আছে? যখন রিঅ্যাপিয়ার করলো ফার্স্ট যে সাউন্ডটা আসলো সেটা হচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেশার। সিস্টোলিক ব্লাড প্রেশার, ঠিক আছে? তারপরে যখন আস্তে 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 আবার ডিসঅ্যাপিয়ার করে গেল সেটা হচ্ছে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। মানে অসকালটেটরি মেথডে যখন ফার্স্ট সাউন্ডটা অ্যাপিয়ার করলো সেটা হচ্ছে সিস্টোলিক ব্লাড Systolic প্রেশার, আর pressure. যখন সাউন্ডটা ডিসঅ্যাপিয়ার করে গেল সেটা হচ্ছে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। Diastolic তো blood pressure. অসকালটেটরি মেথডে আমরা দুইটা ব্লাড প্রেশারই রেকর্ড করতে পারি। একটা সিস্টোলিক ব্লাড প্রেশার যখন সাউন্ডটা আসলো আর যখন সাউন্ডটা চলে গেল, এটা হচ্ছে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। সবাই বুঝতে পেরেছি? এই সাউন্ড গুলো দিয়ে আমরা এই অসকালটেশন করি, সেই সাউন্ড গুলোকে কি সাউন্ড বলে? Heart sound. কর্টকফ সাউন্ড। ঠিক আছে? কর্টকফ সাউন্ড বলে। বইয়ে পড়ো, বইয়ে পেয়ে যাবে এই জিনিসটা, ব্লাড প্রেশার মেজারমেন্টের ওখানেই আছে। সো ব্লাড প্রেশার টেম্পারেচার থেকে খুব বেশি কিছু জিজ্ঞেস করে না। হাইপোথার্মিয়া, হাইপারথার্মিয়ার কজ এগুলো জিজ্ঞেস করতে হয়, তোমাদের জন্য লাগে না খুব বেশি। রেসপিরেটরি রেট কি জানতে হবে? নর্মাল রেসপিরেটরি রেট কত? নর্মাল রেসপিরেটরি রেট কত? 12 to 16. গুড, 12 to 16 ব্রেথস পার মিনিট। এখানে হচ্ছে ইউনিটটা ব্রেথস পার মিনিট, 12 to 16 ব্রেথস পার মিনিট। যদি বেশি হয়ে যায়, 20 বেশি হয়ে যায়, তখন আমরা সেটাকে বলি ট্যাকিপনিয়া। আর যদি 12 নিচে চলে যায় রেসপিরেটরি রেট, আর যদি টোটাল রেসপিরেশন সেটাকে কি বলবো? অ্যাপনিয়া। সবাই বুঝেছি? Yes, ma'am. আচ্ছা, এরপরে আমি বলেছিলাম যে কয়েকটা জিনিস, গ্ল্যান্ড, তারপরে জেভিপি, এখানে অনলাইন ক্লাসে পড়ানোর সম্ভব না, আমি শুধু তোমাদেরকে লিম্ফ্যাডেনোপ্যাথির কজ গুলো বলতে পারি। গ্ল্যান্ডও তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাতে হবে, এখানে অনলাইন এভাবে বুঝিয়ে বলাটাও সম্ভব না। আচ্ছা, এরপর আসে জেভিপি। জেভিপি জিনিসটা কি? জেভিপি জিনিসটা হচ্ছে গিয়ে, এটাও এভাবে বোঝা কঠিন। জুগুলার ভেইনের মধ্যে একটা ভেনাস ওয়েভ দেখি আমরা, এগুলো আসলে প্র্যাকটিক্যালি বুঝাতে হবে, দেখিয়ে বলতে হবে। বনি টেন্ডারনেস দেখিয়েছিলেন স্যার তোমাদেরকে কিভাবে দেখতে হয়? Yes, madam. আচ্ছা, বনি টেন্ডারনেস এর কজ বলতে পারবে? বনি টেন্ডারনেস এর কি কারণ?
কেন বনি টেন্ডারনেস পজিটিভ হয় বা প্রেজেন্ট হয় জানো? কেউ বলতে পারবে? সবাই শুনতে পাচ্ছ? ম্যাডাম স্যার জাস্ট দেখাই দিয়েছে ওই দিন কজ বলো। আচ্ছা আচ্ছা, আমি বলি বনি টেন্ডারনেস হচ্ছে আমরা যদি আমাদের স্টার্নাল অ্যাঙ্গেল যেটা আছে, স্টার্নাল অ্যাঙ্গেলের উপরে জোরে প্রেস করি, আমাদের সবারই কি হবে, একটা ডিসকমফোর্ট হবে, অসুবিধা হবে। কিন্তু কেউ যদি খুব জোরে এরকম বিঞ্চ করে সরে যায় একদম, তখন সেটাকে আমি বলি বনি টেন্ডারনেস প্রেজেন্ট। নর্মালি কিন্তু আমাদের বনি টেন্ডারনেস থাকে না। নর্মালি বনি টেন্ডারনেস ইজ এরকম, যেটা স্টার্নাল অ্যাঙ্গেলে জোরে প্রেস করলে সে ব্যথা পাচ্ছে, সেক্ষেত্রে বনি টেন্ডারনেস প্রেজেন্ট হলে সেটার কি কারণ চিন্তা করতে হবে। তোমাদের একটা কারণ মনে রাখলেই লিউকেমিয়া মনে থাকবে, অ্যাকিউট লিউকেমিয়া। বনি টেন্ডারনেসের কজ একটা মনে রাখলেই চলবে, অ্যাকিউট লিউকেমিয়া। এটা সবাই লিখে রাখো। Roll number 37. Roll number 37. স্যার আপনার ক্লাস? জি স্যার। স্যার আমি যে উপরে থার্ড ইয়ারের ক্লাস নিচ্ছি স্যার। আমি আছি স্যার হসপিটালে, আসতেছি স্যার নিচে। জি 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 স্যার, প্রিন্সিপাল স্যারের রুমের ওখানে এফ ব্লকে স্যার, গ্যালারিতে। জি জি স্যার, নিচে গ্যালারি। জি জি স্যার। জি স্যার, ওখানে ল্যাপটপ আছে। জি, ওখানে আরেকজন ছেলে আছে স্যার, উনি উনি ক্লাস জয়েন করিয়ে দেয়, সবকিছু করে দেয় স্যার। আমি আসতেছি স্যার ওখানে। জি জি জি। টেন্ডারনেসের কজ কি বললাম? রোল নাম্বার 37। শোনা যাচ্ছে? রোল নাম্বার 37 কথা শুনতে পাচ্ছ? Number 52. Roll number 52. Assalamu alaikum, ma'am. ওয়ালাইকুম আসসালাম রামিসা। বনি টেন্ডারনেসে কি কজ বললাম তাহলে? Ma'am, acute leukemia. ঠিক আছে, অ্যাকিউট লিউকেমিয়া মনে রাখতে হবে। আচ্ছা, আমাদের আরো কয়েকটা জিনিস। ঠিক আছে, থ্যাংক ইউ রামিসা। বুঝলাম না, তোমাদের অনেকে এখানে ক্লাসে জয়েন করানো থাকে কিন্তু ক্লাস করে না বোধহয় নাকি? রোল নাম্বার 37 অথবা ম্যাম ওর নেটের সমস্যা 37 এর। রোল নাম্বার 37 এর। আচ্ছা ঠিক আছে ম্যাম বনি টেন্ডারনেসের কজটা আরেকবার বলবেন ম্যাম, আমি শুনতে অ্যাকিউট পারিনি। লিউকেমিয়া। হ্যাঁ, অ্যাকিউট লিউকেমিয়া। অ্যাকিউট লিউকেমিয়া, ঠিক আছে, লিউকেমিয়া শুনেছো সবাই? বনি টেন্ডারনেসের একটা কারণ জানলেই হবে তোমাদের, অ্যাকিউট লিউকেমিয়া। আচ্ছা, আরো কয়েকটা জিনিস লাগে আমাদের জেনারেল এক্সামিনেশন থেকে, যেমন গাম হাইপারট্রফি। আরো যদি গাম ফুলে যায়, ফুলতে পারে না, জেনারেল এক্সামিনেশনে আমরা যখন দেখবো মুখের ভিতরে যখন দেখতে হয় অ্যানিমিয়ার, অ্যানিমিয়ার জন্য যখন হা করতে বলবে, জিহ্বা যখন দেখবে, সাইনোসিসের জন্য দেখবে, তখন গামও দেখা হয়ে যাবে এবং গাম দেখতে হয়। গাম হাইপারট্রফি যদি থাকে কারো, গাম হাইপারট্রফি, হ্যাঁ, মাড়িগুলো যদি ফুলছে, তখন কি কারণ চিন্তা করবে? গাম হাইপারট্রফি হলে কি কারণ চিন্তা করতে হবে জানো? পড়ানো হয়েছে এগুলা? না ম্যাডাম। গাম হাইপারট্রফি, যদি গাম ফুলে যায়, এক নম্বর চিন্তা করি আমরা যে জিঞ্জিভাইটিস হচ্ছে কিনা, মানে গামে কোনো ইনফেকশন, ইনফ্লামেশন এগুলো হচ্ছে কিনা, জিঞ্জিভাইটিস বলে। দুই নম্বর চিন্তা করি যে ভিটামিন সি ডেফিসিয়েন্সি বা স্কারভি। ভিটামিন সি ডেফিসিয়েন্সি বা স্কারভিতে কি হবে?
গাম হাইপারট্রফি হবে, এগুলো একটু লিখে রাখো প্লিজ, গাম হাইপারট্রফি হবে। 3 নম্বর কি চিন্তা করব, যে কিছু ওষুধ খেলে গাম ফুলে যেতে পারে, গাম হাইপারট্রফি। কি কি ওষুধে হতে পারে এরকম? ফিনাইলওয়াইনে হতে পারে, তারপরে ক্যালসিয়াম চ্যানেল ব্লকে হতে পারে, আর কিসে হতে পারে? প্রেগন্যান্সিতে অনেক সময় গাম হাইপারট্রফি হতে পারে, আর কি অ্যাকিউট লিউকেমিয়াতে হতে পারে। 1 নম্বর কারণ যদি বলি আমি, গাম হাইপারট্রফির 1 নম্বর কারণ কনজুগাইটিস, 2 নম্বর হচ্ছে ভিটামিন সি ডেফিসিয়েন্সি বা স্কারভি, 3 নম্বর মনে রাখবে লিউকেমিয়া, অ্যাকিউট লিউকেমিয়া মনে থাকবে, অ্যাকিউট লিউকেমিয়া। 4 নম্বর হচ্ছে মনে রাখবে ড্রাগ ইনডিউসড, কিছু ওষুধে হতে পারে, ওষুধের নাম এখন তোমার লাগবে না, যদি কেউ মনে রাখতে পারো তখন তারা বলতে পারো ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, ফেনাইটয়েন, এগুলো এই ওষুধগুলোতে হয়। আর লাস্টে হচ্ছে প্রেগন্যান্সি। 5টা কারণ বললাম তোমাদেরকে গাম হাইপারট্রফি, মনে থাকবে আর বলতে হবে? নো ম্যাম। আচ্ছা, যদি কারো মানে কোন জায়গায় ফলো করতে না পারো আমাকে একটু বলবে। বনি টেন্ডারনেস এর কজ বলা হলো, গাম হাইপারট্রফি কজ বলা হলো। আচ্ছা, ওভারঅল স্কিন কন্ডিশন দেখতে হয়, আমরা এখানে বলেছি ওভারঅল স্কিনের মধ্যে কি কি জিনিস খুঁজবে, কি কি জিনিস আমাদের মাথায় রাখবো আমরা? ওভারঅল স্কিনের টেক্সচার নরমাল আছে কিনা, ঠিক আছে কিনা। যদি স্কিন খুব বেশি ড্রাই হয়ে যায় তখন কি কি অসুখ চিন্তা করতে পারি? ড্রাই, কোর্স হয়ে যায়। হাইপোথাইরয়েডিজম, হাইপোথাইরয়েডিজমে স্কিনটা কিরকম হয়ে যায়? ড্রাই অ্যান্ড কোর্স, শুকনা হয়ে যায় এবং ঠিক মোটা হয়ে যায়, কোর্স হয়ে যায়। তারপরে স্কিনের মধ্যে আর কি জিনিস থাকতে পারে? স্কিনে কোনো ব্লিডিং ম্যানিফেস্টেশন আছে কিনা, আন্ডারনিথ স্কিন, স্কিনের নিচে কোনো ব্লিডিং স্পট আছে কিনা, পেটেচি, পারপিউরা, এগুলো কিছু আছে কিনা। পেটেচি কি জিনিস, পারপিউরা কি জিনিস, ইকাইমোসিস কি জিনিস। পেটেচি হচ্ছে খুবই ছোট, একদম ছোট ছোট যদি কোনো ব্লিডিং পয়েন্ট থাকে স্কিনের নিচে, সেটাকে আমরা বলি পেটেচি, একদম পিন হেডের মতো ছোট ছোট। তার চেয়ে একটু বড় যেগুলো ব্লিডিং ম্যানিফেস্টেশন থাকে, আরো বড় হলে আমরা কোনো জায়গায় বাড়ি খেলে অনেক সময় বড় বড় হয়ে যায় না, দাগ হয়ে যায়, লাল দাগ পড়ে যায়, সেটাকে বলি। মনে রাখতে হবে না, তুমি মনে রাখো যে কোনো ম্যাম বোঝা যায় না কথা। আচ্ছা, আমার এখানে নেটের সমস্যা ছিল মনে হয়। আমি বলেছি স্কিনে কি কি জিনিস খুঁজতে হবে, স্কিনে কোনো ব্লিডিং ম্যানিফেস্টেশন আছে কিনা। ব্লিডিং ম্যানিফেস্টেশন অনেক সময় জ্বরের সাথে, তোমরা ডেঙ্গু জ্বরের কথা শুনেছো না? ডেঙ্গু জানো তো সবাই, ডেঙ্গুতে কি হয়? ফিভারের সাথে অনেক সময় ব্লিডিং হয়, ব্লিডিং ম্যানিফেস্টেশন হয়। কোথায় থেকে ব্লিডিং হয়? গাম থেকে ব্লিডিং হয়, তাই না? কখনো কখনো স্কিনের নিচে ব্লিডিং স্পট বোঝা যায়, ছোট ছোট লাল লাল ফোঁটার মতো বোঝা যায়, বোঝা যায়? কেউ জানো এরকম দেখেছো কখনো কাউকে? ইয়েস ম্যাম। আচ্ছা, যদি এরকম থাকে ব্লিডিং ম্যানিফেস্টেশন আন্ডারনিথ স্কিন, এটা কয়েক রকম হতে পারে। আমরা এটাকে সাইজ অনুযায়ী কয়েকটা নাম দিয়েছি। একদম ছোট পিনের মতো যদি হয়, একদম পিন হেড এত ছোট, সেটাকে আমরা বলি পেটেচি। আরো একটু বড় হলে সেটাকে বলে পারপিউরা, PURPURA, পারপিউরা। আরো বড় যদি হয় সেটাকে বলে ইকাইমোসিস। ঠিক আছে? আচ্ছা, তোমরা পেজ নাম্বার 25 বের করো বই থেকে, পেজ নাম্বার 25 বের করো। বের করেছো পেজ নাম্বার 25 বই থেকে? পেজ নাম্বার 25 বের করেছো? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। আচ্ছা, দেখো এখানে নেইলস ইন সিস্টেমিক ডিজিজ একটা বক্স দেয়া আছে, এর মধ্যে কয়েকটা জিনিস তোমাদের লাগে, ক্লাবিং, লিউকোনাইকিয়া, কোয়াড্রোনাইকিয়া, এই জিনিসগুলো বক্স থেকে পড়বে। এর পাশে দেখো কজেস অফ ক্লাবিং নিচে দেয়া আছে পেজ নাম্বার 24 এ।
পেয়েছো? Causes of clubbing. আজকে যা পড়ালাম এখানে আছে, পেয়েছো? Causes of clubbing. Yes, ma'am. আচ্ছা, তার পাশে দেখো ছবি দেয়া আছে অনেকগুলো। নেইল অ্যাবনরমালিটিস ইন সিস্টেমিক ডিজিজ, এখানে সি দেখো লিউকোনাইকের ছবি দেয়া আছে। তারপরে ডি তে দেখো কলোনাইকের ছবি দেয়া আছে। নিচে ক্লাবিং এর ছবি দেয়া আছে, সবাই দেখেছো বই থেকে 24-25 পেজ। এগুলো লাগবে। আর ওভারঅলে যে বলছিলাম স্কিনে কি কি জিনিস আমরা দেখি, এর পরের পেজে দেখো 26 পেজে এগুলো লেখা আছে। এখান থেকে জাস্ট একবার চোখ বুলাবে, যেখানে ভালো লাগবে পড়বে। বুঝতে পেরেছো? Yes, ma'am. প্র্যাকটিক্যালি দেখাতে হবে। যখন কোনো জায়গায় লিম্ফ নোড, আমাদের নরমালি কি লিম্ফ নোড প্যালপেবল থাকে? বডিতে অনেক জায়গায় লিম্ফ নোড আছে। আমরা মেইনলি এক্সামিন করি নেকে, এক্সিলাতে আর গ্রয়নে, কিন্তু নরমালি কোনো লিম্ফ নোড প্যালপেবল থাকে না, বড় হয়ে থাকে না। যদি কোনো কারণে লিম্ফ নোড বড় হয় সেটাকে আমরা বলি লিম্ফ অ্যাডেনোপ্যাথি। ঠিক আছে, লিম্ফ অ্যাডেনোপ্যাথি, লিম্ফ অ্যাডেনোপ্যাথি মনে থাকবে। এখানে দেখো পেজ নাম্বার 31, পেজ নাম্বার 31 এর লিম্ফ নোড নিয়ে অনেক কথাবার্তা আছে, এগুলো একটু পড়বে। বুঝতে পেরেছো সবাই? Yes, yes, madam. Yes, ma'am. পেজ নাম্বার 34, পেজ নাম্বার 34 এ যাও। দেখো এখানে পেটেচি ছবি দেয়া আছে। পেটেচি একটু আগে বললাম না, পেটেচি, পারপিউরা, ইকাইমোসিস বলছিলাম। Yes, এখানে madam. দেখো ফিগার 3.29 এ পেটেচির ছবি দেয়া আছে। পেয়েছো সবাই? Yes, ma'am. আচ্ছা, তাহলে যেই জায়গাগুলো বলে সেই জায়গাগুলো একটু পড়ো, পড়লে হবে। শেষ করছি, হ্যাঁ, নিচে আমাদের ক্লাস নেবেন তো একটু যেতে হবে ওখানে। করছে। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। Assalamu alaikum, ma'am. ওয়ালাইকুম আসসালাম। Assalamu alaikum, ma'am. Assalamu alaikum, ma'am. ওয়ালাইকুম